সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? দেখো, তো আজকে ফিজিওলজির ক্লাস আছে, তাই তো? তো আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো সেটা কনজারভেশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ইন হিউম্যান সিস্টেম। তো প্রথম ক্লাসে আমরা এই ফিজিওলজিতে এখানে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম এটা আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা এর পরের যে অংশটা রয়েছে, নিউট্রিশন, এই পার্টটা আমরা আজকে শুরু করব। ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমে যেটা আমরা শুরু করছি, সুষম খাদ্য এবং তার সাথে এসিইউ, অ্যাডাল্ট কনজামশন ইউনিট। ওকে, তো আমরা এইখান থেকে শুরু করছি। আচ্ছা, সুষম খাদ্য আমরা কাকে বলবো? না, সুষম খাদ্য আমরা তাকেই বলবো যে খাদ্যে শর্করা, কার্বোহাইড্রেট মানে শর্করা, প্রোটিন এবং ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং ডায়েটারি ফাইবার, তার সাথে জল, এই সমস্ত অপরিহার্য পুষ্টি উপাদানগুলো দেহের দৈহিক, শারীরবৃত্তীয়, মেটাবলিক এবং শক্তির চাহিদা পূরণের জন্য সঠিক অনুপাতে ও পর্যাপ্ত পরিমাণে থাকে, তাকে আমরা সুষম খাদ্য বলি। ঠিক আছে? তাহলে সুষম খাদ্য আমরা তাকেই বলবো যে খাদ্যে সমস্ত পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকবে, যেটা আমাদের শারীরবৃত্তীয়, মেটাবলিক এবং শক্তির চাহিদা পূরণে সক্ষম। ঠিক আছে? এবার এখানে দেখো, আর একটা জিনিস আমরা রেখেছি, তার নাম হচ্ছে এসিইউ। এসিইউ বলতে কি না, এসিইউ হচ্ছে অ্যাডাল্ট কনজামশন ইউনিট, অর্থাৎ এটি হলো একটি প্রমিত সহগ বা স্কেল, যা পরিবারের সদস্য বা জনসমষ্টির বয়স, লিঙ্গ ও পরিশ্রমের তারতম্য অনুযায়ী খাদ্যের শক্তিমূল্য ও পুষ্টির প্রয়োজনীয়তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? দেখো, একটা জিনিস আমরা পরিষ্কারভাবে জানি যে আমরা যে কান্ট্রিতে বসবাস করছি, এখানে আমরা ওই নিউট্রিশনের যে পরিমাণটা, আমরা সেটা কিন্তু কেউ পরিমাপ করে খাই না আর কি, বা আমরা এটাকে কেউ এইভাবে পালন করি না। কিন্তু দেখবে যে বাইরের শহরগুলো, মানে বাইরের কান্ট্রিগুলোতে, তারা কিন্তু মানে ডায়েটটাকে ঠিকভাবে তারা মেনটেন করার জন্য তারা কিন্তু পরামর্শ নিয়ে থাকে, তাই না? এবং তারা সেই মতনই হচ্ছে কি তারা খাদ্য গ্রহণ করে থাকে, তাই তো? এবার এটা ঠিক যে আমাদের ক্ষেত্রে আমরা যে খাবারগুলো খাচ্ছি তাতে এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা তার সাথে ডায়েটারি ফাইবার বলো, ভিটামিনস বলো, মিনারেলস বলো, এইগুলোর পরিমাণ ঠিক হচ্ছে কি না সেটা কিন্তু আমরা মানে মেজার করি না, তাই না? আমরা মোটামুটিভাবে আমাদের যে ট্রেডিশনাল ফুড, সেগুলোকে আমরা রেগুলার বেসিসে কনজিউম করতে থাকি। ঠিক আছে? কিন্তু যার কারণে বিভিন্ন অসুখ বিসুখে আমরা ভুগি, তাই না? তো তার জন্য আমাদেরকে প্রেসারও দিতে হয়। কিন্তু বর্তমানে সায়েন্টিফিক্যালি বাঁচতে গেলে এটা কিন্তু আমাদের জানা উচিত যে আমাদের পরিশ্রমের মানে উপর ভিত্তি করে, আমাদের আহ, মানে বডি ওয়েটের উপর ভিত্তি করে, বয়সের উপর ভিত্তি করে সমস্ত কিছু দেখে কত পরিমাণ আমাদের পুষ্টির প্রয়োজন বা কি ধরনের খাদ্যের কনজিউম করা দরকার, সেটা কিন্তু আমাদেরকে জানার দরকার রয়েছে, তাই না? তো সেটা যদি ঠিকঠাক করে আমরা মেনটেন করতে পারি, দেখবে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারবো। তো যাই হোক, এসিইউ বলতে আমরা বুঝলাম যে এমন একটি স্ট্যান্ডার্ডাইজ কোএফিসিয়েন্ট যা পরিবারের সদস্য বা জনসমষ্টির বয়স, লিঙ্গ, পরিশ্রমের তারতম্য অনুযায়ী খাদ্যের পুষ্টিমূল্য মানে শক্তিমূল্য ও পুষ্টির প্রয়োজনীয়তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার দেখো, এখানে স্ট্যান্ডার্ড রেফারেন্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, হুম, 1 এসিইউ, একজন পূর্ণবয়স্ক পুরুষ, বয়স যখন তার 19 থেকে 39 বছর, ওজন যখন 65 কেজি, তিনি কম পরিশ্রমী এবং দিনে প্রায় 2110 কিলো ক্যালোরি শক্তি গ্রহণ করেন। ঠিক আছে? এটা কিন্তু আমরা বলছি আইসিএমআর নির্দেশ অনুযায়ী, তাই না? তাহলে একজন পূর্ণবয়স্ক পুরুষ যদি তার বয়স 19 থেকে 39 হয়,
ওজন যদি 65 কিলো হয়, তিনি যদি কম পরিশ্রমী হন, তাই না, তাহলে সেখানে তিনি দিনে 2110 কিলো ক্যালোরি শক্তি কিন্তু তিনি গ্রহণ করতে পারেন, তাই না। তাহলে এখানে একটা দেখো টেবিলের মাধ্যমে করা আছে। দেখো যদি পুরুষ কম পরিশ্রমী হন তাহলে আইসিএমআর নিয়ম অনুযায়ী 1 SU, মাঝারি পরিশ্রমী হলে 1.2, কঠোর পরিশ্রমী হলে 1.6। বুঝতে পারলে? কঠোর পরিশ্রমী বলতে যারা ধরো মাঠে কাজ করেন, তাই না, বা তারা যারা হচ্ছে কি তোমার ভারী তোমার হচ্ছে কি শক্তি উত্তোলন করে। আইসিএমআর বলতে কি বোঝাচ্ছে? আরে আইসিএমআর হচ্ছে কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তাই না, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। দেখো তাহলে নারী মানে যারা মহিলাদের ক্ষেত্রে দেখো যদি কম পরিশ্রমী হন তাহলে তার এনার্জি লাগবে 0.8, মাঝারি পরিশ্রমী হলে 0.9, কঠোর পরিশ্রমী হলে 1.2। শিশুদের ক্ষেত্রে দেখো তাদের বয়সের ভাগ করা আছে, 1 to 3 ইয়ার হলে 0.4, 4 থেকে 6 হলে 0.5, 7 থেকে 9 হলে 0.6। এটাই হচ্ছে কি আমাদের এই এসইউ পরিমাণ, ঠিক আছে। কার কতটা লাগবে সেটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেবিল তৈরি করে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু আইসিএমআর। চলো এবার আমরা দেখবো কি না পিসিএম, ঠিক আছে। পিসিএমটা তোমরা জানো প্রোটিন ক্যালোরি মেল নিউট্রিশন, তাই না, বা পিইএম এর পুরো নাম হচ্ছে কি প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন। দেখো তাহলে প্রোটিন এবং ক্যালোরির যৌথ ঘাটতির ফলে শিশুদের মধ্যে যে তীব্র অপুষ্টিজনিত জটিলতা দেখা যায় তাকে আমরা প্রোটিন ক্যালোরি বা প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন বলে থাকি, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রোটিনের সাথে ক্যালোরির পরিমাণটাকে আমরা মেজার করছি আর কি। তো এখানে দুটো টেবিল করে দেওয়া হয়েছে। দেখো একটা কোয়াশিওকর, একটা ম্যারাসমাস। কোয়াশিওকরের ক্ষেত্রে কি বলছে না খাদ্যে প্রধানত প্রোটিনের তীব্র ঘাটতি, তাই না। যদি আমাদের খাদ্যের মধ্যে যদি প্রোটিনের যদি তীব্র পরিমাণ ঘাটতি ঘটে তার জন্য বলছে ক্যালোরি পর্যাপ্ত হতে পারে, কিন্তু প্রোটিন যদি কমে যায় তার জন্য যে ডিজিজটা মানে যে অপুষ্টিজনিত যে ডিজিজটা হয় সেটাকে আমরা কি বলবো, কোয়াশিওকর। আর যদি প্রোটিন এবং ক্যালোরি দুটোই হচ্ছে কি তোমার তীব্র ঘাটতি ঘটে তখন যে অস্বাভাবিকতাটা ঘটবে সেটাকে আমরা কি বলবো, মেরাসমাস, ঠিক আছে। তাহলে কোয়াশিওকর হচ্ছে কি তোমরা মনে রাখবে শুধুমাত্র প্রোটিনের তীব্র ঘাটতির জন্য, মেরাসমাস হচ্ছে প্রোটিনের সঙ্গে ক্যালোরির হচ্ছে ঘাটতি ঘটে। বয়স সীমা যদি দেখি আমরা 1 থেকে 5 বয়সী শিশুদের ক্ষেত্রে এই কোয়াশিওকর ঘটে, আর মেরাসমাস হচ্ছে কি 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটা ঘটে থাকে, ঠিক আছে, 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে। আচ্ছা এবার দেখো ইডিমা, এটা কি বলেছে না বলেছে যে এক্ষেত্রে ইডিমা উপস্থিত থাকবে কোয়াশিওকরের ক্ষেত্রে। হাইপো অ্যালবুমিনের কারণে হাতে পায়ে জল জমে ফুলে যেতে পারে। আর মেরাসমাস দেখো এটা হচ্ছে কি তোমার ইডিমা কিন্তু থাকে না, মানে অনুপস্থিত। ত্বকের নিচে চর্বি কিছুটা বজায় থাকে। আর এখানে মেরাসমাসের ক্ষেত্রে সম্পূর্ণ বিনষ্ট হয়, তীব্র শীর্ণতা মানে খুব রোগা ছিপছিপে পাতলা হয়ে যায়, ঠিক আছে। পেশির ক্ষয় যদি দেখি আমরা মৃদু থেকে মাঝারি হবে, এখানে চরম পেশি ক্ষয় হয়, চামড়া এবং হাড় অবশিষ্ট থাকে শুধু, আর মাংসপেশি দেখাই যায় না। মুখমণ্ডলের আকৃতি দেখো চাঁদের মতন ফলা মুখ হবে, মুন ফেস যেটাকে আমরা বলি। আর এটা দেখো বৃদ্ধ বা বানরের মতন মুখ, ঠিক আছে, মাংকি ফেস হয় কোয়াশিওকরের ক্ষেত্রে, তোমার মেরাসমাসের ক্ষেত্রে, ঠিক আছে। কোয়াশিওকরের ক্ষেত্রে মুন ফেস হবে। আচ্ছা যকৃৎ বা লিভার, এটা বলছে যে ফ্যাটি লিভার, যকৃতের আকার বৃদ্ধি হয়, এটা যকৃৎ হচ্ছে স্বাভাবিক থাকে, ঠিক আছে। আচ্ছা যকৃৎ বা লিভারের পাশাপাশি ক্ষুধা মানে আমাদের যে খাদ্যের যে চাহিদা, এটা দেখো যারা কোয়াশিওকর তাদের ক্ষেত্রে ক্ষুধা কমে যায়, ঠিক আছে, যেটাকে আমরা অ্যানোরেক্সিয়া বলি। আর যারা মেরাসমাস তাদের ক্ষেত্রে তীব্র ক্ষুধা, তাই না, প্রচুর পরিমাণে খিদা পায়। ওকে চলো এবার হচ্ছে কি দেখো ডায়েটারি ফাইবার, তাই না, খাদ্যতন্তু বা ডায়েটারি ফাইবার। তো দেখো এই যে উদ্ভিজ খাদ্যের যে অংশগুলি সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, প্যাকটিন দিয়ে গঠিত এবং মানুষের পরিপাক নালীতে উৎসেচক দ্বারা হজম হয় না, সেগুলোকে আমরা ডায়েটারি ফাইবার বা খাদ্যতন্তু হিসাবে বলে থাকি, ঠিক আছে। মানে এরা কিন্তু ডাইজেস্ট হয় না, তাহলে এদেরকে কেন আমরা গ্রহণ করব বা খাবো না, এরা আমাদের কি করে না খাদ্যকে হচ্ছে কি দলা পাকাতে সাহায্য করে এবং যাতে
বলাস মুভমেন্ট ঠিকঠাক করে হয়, তাই না? তো সেই জন্য হচ্ছে কি এই খাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, এটা সলিউবল ফাইবার, এটা ইনসলিউবল ফাইবার। ঠিক আছে, তো যেটা সলিউবল ফাইবার সেটা হচ্ছে দেখো যেমন উপাদান প্যাকটিন, গাম, মিউসিলেস, বিটা গ্লুকান, এই উপাদানগুলোকে আমরা বিটা সলিউবল ফাইবার বলি। আর এই খাবারগুলো কোথায় থাকে না ওটস, আপেল, লেবু জাতীয় ফল, বার্লি, ইসবগুল, ডাল, এই জাতীয় ফল মানে এইসব জাতীয় জিনিসে থাকে। শারীরবৃত্তীয় ভূমিকা যদি দেখি আমরা, তাহলে কি দেখতে পাবো না পরিপাক নালীতে জেল তৈরি করে, পরিপাক খালি হওয়ায় পরিপাক খালি হয়, তোমার হচ্ছে প্রক্রিয়াকে ধীর করে। ঠিক আছে, তোমার হচ্ছে কি পরে রক্তে হচ্ছে শর্করার মাত্রা বজায় থাকে, মানে তোমার হচ্ছে কি হঠাৎ বাড়ে না। তার পাশাপাশি পিত্তরসের সাথে যুক্ত হয়ে শরীর থেকে কোলেস্টেরল নির্গমন করতে সাহায্য করে এবং রক্তে লো তোমার হচ্ছে কি এলডিএল, যেটা এই এলডিএল কোলেস্টেরল হচ্ছে কি তোমার মাত্রাটাকে কমাতে সাহায্য করে, তাই না? মানে এইটুকু আমরা জানি যে এটা হচ্ছে যে কনস্টিপেশন ব্যাপারটা হয় না, সেটা হচ্ছে কি তোমার প্রিভেন্ট করে এরা, মানে আমাদের যে মানে কি বলবো যে এক্সক্রিটারি ম্যাটারের যে মুভমেন্টটা সেটাকে ভালো করে দেয়। ফলে হচ্ছে কি তার জন্য রক্তের শর্করা মাত্রাটাও ঠিক থাকে এবং আমাদের কোলেস্ট্রলটাও হচ্ছে কি মেনটেন থাকে। আচ্ছা, ইনসেলুবল ফাইবার যেগুলো হচ্ছে দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, তাই না? এগুলো কোন কোন খাবারে আমরা পাবো? যেমন লাল আটা, ভুসি, হ্যাঁ, হোল গ্রেন বা সবজি, বীজ ও বাদাম, এই সমস্ত হচ্ছে কি মানে খাবার থেকে আমরা ইনসলিউবল ফাইবার হিসাবে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন আমরা পাবো। এদের শারীরবৃত্তীয় ভূমিকা কি? এই যে এরা হচ্ছে কি মল বা বর্জ্যের পরিমাণ হচ্ছে বৃদ্ধি করে, বৃহন্ত্রের হচ্ছে পেশি সংকোচন ত্বরান্বিত করে, তাই না? পেরিস্টালসিসটাকে ইনক্রিজ করবে, কোষ্ঠকাঠিন্য, অর্শ, কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি আমরা মেনলি এই ইনসলিউবল ফাইবারের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এবার দেখো ভাইটামিনস। দেখো ভিটামিন হলে খাদ্যে উপস্থিত অতি সামান্য পরিমাণে এমন জৈব যৌগ, যেটা রাসায়নিক যৌগ, যা দেহের স্বাভাবিক বৃদ্ধি, মেটাবলিজমস এবং শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য অপরিহার্য, যা দেহ নিজের পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারে না, তাই না? তাহলে ভিটামিন হচ্ছে কি খাদ্যে উপস্থিত সামান্য পরিমাণে এমন জৈব রাসায়নিক যৌগ, যেটা স্বাভাবিক বৃদ্ধি, মেটাবলিজমস বা শারীরবৃত্তীয় কার্যকারিতার জন্য অপর্যাপ্ত, তাই না, অপরিহার্য, বা যে দেহে সেটা কিন্তু আমরা তৈরি করতে সবটা পারি না। আমরা কি করি না বাইরে থেকে এটাকে আমাদেরকে কনজামশন করতে হয়। ঠিক আছে, এবারে এই যে তোমার হচ্ছে কি ভিটামিনস, এটা তোমরা প্রত্যেকেই জানো যে কিছু রয়েছে স্নেহ পদার্থে দ্রবীভূত, আবার কিছু রয়েছে জলে দ্রবীভূত। তো যদি আমরা দেখি যে লিপিডে দ্রবীভূত ভিটামিন, তাহলে আমরা মনে রাখবো যে কি না ADEK, ওকে, ADEK। এবার এই যে ADEK, এটা যদি দেখি আমরা, তাহলে ভিটামিন এর যদি রাসায়নিক নাম দেখি, তাহলে তোমরা সবাই জানো রেটিনল। প্রধান কাজ হচ্ছে দৃষ্টিশক্তি রক্ষা, এপিথেলিয়াল কলার সুরক্ষা, তারপর ডিজিজ রেজিস্ট্যান্স প্রপার্টি। অভাবজনিত লক্ষণ হলে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হবে, হ্যাঁ, জেরপ্থেলমিয়া বা হচ্ছে তোমার বিট স্পট। আর দৈহিক প্রয়োজনীয়তা যদি দেখি আমরা 800 থেকে 1000 MUG হারি। ঠিক আছে, এটা হচ্ছে কি এই পরিমাণটা আমাদের কিন্তু লাগবে, মানে যদি আমাদের স্বাভাবিকভাবে থাকতে হয় তাহলে সেক্ষেত্রে রেটিনল এই পরিমাণ লাগবে। ভিটামিন ডি, এটা রাসায়নিক নাম তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিফেরল। হ্যাঁ, তো স্যার বলছি এটা এই কোলেস্টেরল বলে স্যার? কি বলছো? না না না, এটা কোলেস্টেরল নয়, এটা হচ্ছে ক্যালসিফের, হ্যাঁ এটাই বলছি। ক্যালসিফের। ঠিক আছে, এবার এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ফসফরাস শ্বসন এবং হাড়ের গঠন। আর এটা রিকেট, শিশুদের তোমার হচ্ছে কি অস্টিওমের, মানে শিশুদের ক্ষেত্রে রিকেট হবে যদি ঘাটতি ঘটে, আর যদি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেটা অস্টিওমেলেসিয়া। ঠিক আছে, 15 থেকে 20 MUG এটা পরিমাণ লাগবে। আচ্ছা, যেটা ভিটামিন ই টকোফেরল, এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ এবং কোষপর্দা রক্ষা করে। রক্তাল্পতা, যেটা হিমোলাইটিক অ্যানিমিয়া বা স্নায়বিক দুর্বলতা, এটা 15 mg। আচ্ছা, ভিটামিন কে, এটা ফাইলোকুইনোন, এটা রক্ততঞ্চনকারী প্রোটিন, ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলোকে সংশ্লেষ করে, তো যার কারণে রক্ততঞ্চনে বিলম্ব, অতিরিক্ত রক্তক্ষরণ, এই ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ হিসাবে আমরা দেখতে পাই। আর যেটা 55 থেকে 120 MUG পরিমাণটা আমাদের লাগে।
চলো, এবার হচ্ছে যদি আমরা ওয়াটার সলিউবল ভিটামিনস দেখি, তাহলে এগুলো কি কি পড়ছে দেখো। তাহলে এডিই কে বাদে বাকি যে সমস্ত ভিটামিন পড়ে থাকলো সেগুলো সব ওয়াটার সলিউবল ভিটামিন। তো যেমন B1, B2, B3, B5, B6, B7, B9, B12, ভিটামিন সি, ঠিক আছে, মানে বি কমপ্লেক্সের মধ্যে যারা পড়ছে এবং ভিটামিন সি। তো দেখো ভিটামিন B1 এর ক্ষেত্রে বলছে যে রাসায়নিক নাম থাইমিন, যেটা হচ্ছে কোএনজাইম রূপ হচ্ছে কি তোমার টিপিপি, আর অভাবজনিত লক্ষণ হচ্ছে তোমার বেরি 1.2 থেকে 1.5 mg আমাদের প্রয়োজন হয়। আচ্ছা, ভিটামিন B2 হচ্ছে তোমার রাইবোফ্লেভিন, এটা FAD এবং হচ্ছে কি FMN, এটা ঠোঁটের কোণে ঘা বা জিভের হচ্ছে প্রদাহ এইগুলো তৈরি করে, 1.3 থেকে 1.6 mg লাগছে। আচ্ছা, তারপর ভিটামিন B3 যেটা হচ্ছে লাগছে নিয়াসিন, এর রাসায়নিক নাম NAD প্লাস এবং NADP প্লাস তোমার কোএনজাইম রূপ, এটা পেলেগ্রা, তোমার হচ্ছে কি ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া, এতগুলো ডিজিজকে হচ্ছে কি তোমার প্রিভেন্ট করে, এদের যদি না থাকে তাহলে এই ডিজিজগুলো ঘটবে। আচ্ছা, এবার বলছে দেখো তোমার ভিটামিন B5, যেটাকে আমরা পেন্টোথেলিক হচ্ছে কি অ্যাসিড বলি, এটা কোএনজাইম এ পায়ে জ্বালা করা, তাই না, এবং হচ্ছে তোমার 5 mg। তার পাশাপাশি দেখো ভিটামিন B6, এটা হচ্ছে তোমার পাইরোডক্সিন, ঠিক আছে, যেটাকে আমরা PLP বলি, এটা স্নায়ু প্রদাহ, অ্যানিমিয়া, খিঁচুনি, 1.3 থেকে 1.7 mg লাগবে। ভিটামিন B7 বায়োটিন, এটা হচ্ছে তোমার বায়োসাইটিন, চুল পড়া, চর্মরোগ, পেশিতে ব্যথা, ঠিক আছে, এটা বায়োটিনের অভাবে ঘটে। আর এটা হচ্ছে দেখো 30 mUg, এটা কিন্তু লাগবে। আচ্ছা, ভিটামিন B9, এটা হচ্ছে ফলিক অ্যাসিড, তাই না, এটা হচ্ছে তোমার PHF, এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, গর্ভস্থ শিশুর স্নায়ুস্থলীর হচ্ছে ত্রুটি, আর এটা 400 mUg লাগবে। ভিটামিন B12, যেটা সায়ানোকোবালামিন, এটা মিথানোকোবালামিন, এর হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কোএনজাইমের রূপ, ঠিক আছে, এটা পার্নিসিয়াস অ্যানিমিয়া ঘটে থাকে, স্বাভাবিক পরিমাণ লাগছে তোমার 2.4 হচ্ছে কি তোমার mUg। লাস্ট যেটা হচ্ছে তোমরা জানো ভিটামিন সি, এটা অ্যাসকর্বিক অ্যাসিড, এটা অ্যাসকর্বেট, আর এটা স্কারভি রোগ ডিজিজটা তৈরি করে, এটা মাড়ি দিয়ে রক্ত পড়া, ক্ষত শুকাতে দেরি হওয়া, এটা 65 থেকে 90 mg লাগবে। চলো, এবার হচ্ছে কি তোমার হাইপার ভিটামিনোসিস বলতে আমরা কি বুঝি না, যেটা অতিরিক্ত পরিমাণে ভিটামিন যদি আমরা গ্রহণ করি, ঠিক আছে, তাহলে বিশেষ করে যে সমস্ত স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন, তার মধ্যে ভিটামিন এ বা ভিটামিন ডি, তাহলে এগুলো গ্রহণ বা সঞ্চয়ের ফলে দেহে যে বিষাক্ততার সৃষ্টি হয় তাকে আমরা হাইপার ভিটামিনোসিস বলি, ঠিক আছে, মানে যেমন কম পরিমাণে ক্ষতি, আবার পরিমাণের চেয়ে বেশি কনজিউম করে নিলেও সেটাও কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি। তো তাই জন্য বলা হচ্ছে যে ভিটামিন এ এবং ডি যদি বেশি পরিমাণে আমরা গ্রহণ করে নিই, তার জন্য যে বিষাক্ততা তৈরি হয় সেটাকে আমরা কি বলছি, হাইপার ভিটামিনোসিস। তো হাইপার ভিটামিনোসিস এ যেটা, তো তার জন্য মাথার যন্ত্রণা, বমি ভাব, যকৃৎ বড় হয়ে যাওয়া, চুল পড়া, গর্ভাবস্থায় ভ্রূণের বিকলাঙ্গতা, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। ভিটামিন ডি যদি আমরা বেশি কনজিউম করে নিই, রক্তে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, যেটাকে আমরা হাইপার ক্যালসিমিয়া বলি, যা বৃক্কে পাথর এবং নরম কলায় ক্যালসিয়াম জমা হওয়ার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। চলো, এবার হচ্ছে দেখো খনিজ লবণ বা খাদ্যের উৎস ও গুরুত্ব। তো দেখো এখানে বিভিন্ন প্রকারের খনিজ লবণের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, আয়োডিন, জিঙ্ক, ঠিক আছে, এবং হচ্ছে কি তোমার ক্লোরাইড, এতগুলো হচ্ছে কি তোমার রয়েছে কি না মিনারেলস। তো দেখো প্রত্যেকটা মিনারেলসের হচ্ছে কি তোমার খাদ্য উৎস কি আর তার শারীরবৃত্তীয় গুরুত্ব বা কাজ কি। ক্যালসিয়াম দেখতে পাচ্ছ তোমরা দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, তিল, সবুজ শাকসবজি থেকে আমরা পাই, এটা দাঁত এবং হাড়ের গঠন, পেশির সংকোচন, রক্তের তঞ্চন, স্নায়ু উদ্দীপনা পরিবহন, এই গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজগুলোকে পালন করছে। ফসফরাস পাবো থেকে, যদি মাংস বা ডিম বা মাছ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন প্রকার সিড, এগুলোকে খাই, এটা দাঁতের গঠন, DNA RNA গঠন, ATP তৈরিতে শক্তির উৎস হিসাবে কাজে করে। সোডিয়াম, এটা সাধারণ লবণ, প্রক্রিয়াজাত খাদ্য, আচার, তাই না। এবার বহির্গোষীয় তরলের অসমোটিক চাপ নিয়ন্ত্রণ, জলসাম্য বজায় রাখা। আচ্ছা, পটাশিয়াম, এটা বলেছে দেখো কলা, ডাবের জল, লেবু, আলু, ঠিক আছে, অন্তঃকোষীয় ক্যাটায়ন, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ, স্নায়ুকোষের বিভব বজায় রাখা, এই কাজগুলো করছে। আয়রন,
বা লোহা, এটা দেখো বলছে লাল মাংস বা লিভার, পালং শাক, তাই না, শাক, তারপর হচ্ছে কি গুড়, এগুলো থেকে আমরা পাই। হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন গঠন, কোষে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আয়োডিন, এটা আছে দেখো আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, তাই না, এটা যে থাইরয়েড হরমোন সংশ্লেষ বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। জিঙ্ক হচ্ছে দেখো মাংস, সামুদ্রিক খাবার, মিষ্টি কুমড়ার বীজ, এগুলো জিঙ্ক আমরা পাই, তাই না, ক্ষতের নিরাময়, স্বাদ অনুভূতি, ডিজিজ রেজিস্ট্যান্স ক্ষমতা, কোএনজাইম সক্রিয়করণ, এই কাজগুলো করে। ফ্লোরাইড হচ্ছে দেখো ফ্লোরাইডযুক্ত জল বা তোমার হচ্ছে কি চা, সামুদ্রিক মাছ, ঠিক আছে, এটা দাঁতের এনামেল শক্ত করা এবং ক্ষয়, তোমার হচ্ছে দন্ত ক্ষয় রোধ করে, এই কাজগুলো করে থাকে। চলো, এগুলো বোঝানোর কিছু নেই, পরে তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতেই পারছো। চলো, এবার হচ্ছে কি আমরা দেখবো যে বিএমআর, ঠিক আছে, বিএমআর। তো দেখো বিএমআর এর বিষয়টা যদি তোমাদেরকে বলা হয়, তাহলে বিএমআর হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে বেসাল মেটাবলিক রেট, সম্পূর্ণ সুস্থ এবং মানসিক এবং পরিপাক সংক্রান্ত বিশ্রামে থাকা, ঠিক আছে, একজন সুস্থ ব্যক্তির জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তির হারকে বলা হয় বিএমআর, ঠিক আছে। তাহলে পরীক্ষার শর্তাবলী কি, এখানে শর্তাবলী হিসাবে লাগছে কি, ব্যক্তি সজাগ কিন্তু সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকবেন, খাদ্য গ্রহণের 12 থেকে 14 ঘন্টার পর, আর আরামদায়ক তাপমাত্রা হচ্ছে 25 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এবারে বিএমআর কে প্রভাবিত করার জন্য কি কি কৌশল রয়েছে না, দেখো দেহের ক্ষেত্রফল ও গঠন, তাই না, ক্ষেত্রফল বৃদ্ধি বেশি হলে বিএমআর বেড়ে যাবে। মেদ কলার চেয়ে পেশি কলা বেশি শক্তি খরচ করে, তাই পেশি বহুল দেহের বিএমআর কিন্তু বেশি। যাদের পেশি বহুল আর কি, যাদের দেখবে যারা জিম টিম করে, যাদের দেখবে শরীরে মানে পেশির আধিক্য বেশি, তাদের বিএমআরও বেড়ে যাবে। আচ্ছা, বয়স বয়স হচ্ছে দেখো শিশুদের বিএমআর হচ্ছে সর্বোচ্চ থাকে, বয়স বাড়ার সাথে বিএমআর কিন্তু কমতে থাকে। লিঙ্গ, সমবয়সী এবং সমওজনের নারীদের তুলনায় পুরুষের বিএমআর বেশি থাকবে, তাই না, প্রায় হচ্ছে 5 থেকে 10% বেশি। আচ্ছা, এবার হচ্ছে হরমোন প্রভাব, থাইরয়েড হরমোন বলছে হাইপোথাইরয়েডিজমে বিএমআর বৃদ্ধি পায় এবং হাইপার থাইরয়েডিজমে বিএমআর কমে যায়। এডিনালিন, এটা হচ্ছে জরুরি অবস্থায় বিএমআর বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। দেহের তাপমাত্রা বলছে দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রতি 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধির কারণে বিএমআর কিন্তু 13% বেড়ে যাবে। ভাবতে পারছো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে এদিকে 13% হচ্ছে বিএমআর বেড়ে যাচ্ছে, তাই না, বিএমআর হচ্ছে কি তোমার বেড়ে যাচ্ছে। আচ্ছা, উপবাস বা অনশন, দীর্ঘকালীন অনশনের শরীর শক্তি বাঁচানোর জন্য বিএমআর কমিয়ে দেয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করি, ঠিক আছে। চলো নেক্সট, এবার দেখো, এবার বলছে যে তোমার এবার বলছে যে শ্বাস অনুপাত বা রেসপিরেটরি কোশিয়েন্ট, ঠিক আছে, রেসপিরেটরি কোশিয়েন্ট বা শ্বাস অনুপাত। তো দেখো এখানে যদি দেখি নির্দিষ্ট সময়ে শ্বসন প্রক্রিয়ায় প্রতি একক সময়ে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং যে পরিমাণ অক্সিজেন গৃহীত হয়, তার তোমার হচ্ছে আয়তনগত অনুপাতকে আমরা রেসপিরেটরি কোশিয়েন্ট বলি, তাই না, এটা প্রত্যেকেই তোমরা জানো। তাহলে যখন হচ্ছে কি আমরা আরকিউ মানটাকে আমরা মেজার করি, তাহলে উৎপন্ন CO2 বাই গৃহীত হচ্ছে কি তোমার O2 এর যে তোমার হচ্ছে রেশিও, সেটাকেই আমরা কি বলি, তোমার আরকিউ বলি। এবারে আরকিউটাকে বিভিন্ন হচ্ছে খাদ্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার বলতে পারি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে এখানে যেমন আরকিউ হচ্ছে তোমার শর্করার ক্ষেত্রে আরকিউ মান হচ্ছে 1, কারণ গ্লুকোজের সম্পূর্ণ জারণে তোমরা জানো সমপরিমাণ O2 CO2 হচ্ছে উৎপন্ন এবং ব্যবহৃত হয়, তাই না। তো এখানে 6টা হচ্ছে তোমার যখন O2 লাগছে, ঠিক একইভাবে 6টা CO2 হচ্ছে উৎপন্ন হচ্ছে, তার জন্য আমরা আরকিউ মানটা কত পাবো, 1 পাবো। আবার মানে যদি স্নেহ পদার্থ বা ফ্যাটের ক্ষেত্রে দেখি, তাহলে 0.7, তাই না, এটা মনে রাখবে। প্রোটিনের ক্ষেত্রে 0.8, মিশ্র খাদ্যের ক্ষেত্রে 0.85, তাই না। সম্ভবত তোমাদের হচ্ছে কি এবারের SSC পরীক্ষাতে কোনো একটা এসছিল সম্ভবত, যদি আমি ভুল না হয়, তাই না। তার কারণ হচ্ছে কি এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে কোন একটা মিশ্র খাদ্য বা কিছু একটা ব্যাপারে যে তার আর কি মিশ্র খাদ্য ছিল না 0.85, এটা কিন্তু তোমাদেরকে চেয়েছিল, তাই না। তো এই জন্য তোমরা কিন্তু মনে রাখবে, কারণ এখানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মানগুলো লেখা আছে। তো এই জন্য হচ্ছে কি দেখো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা আরকিউ মানগুলো আমরা মনে রাখবো। এবার আরকিউ তাৎপর্য কি, এটা দেহে কোনো খাদ্য উপাদানটি মুখ্য শক্তির উৎস হিসাবে জারিত হচ্ছে কিনা তা নির্ধারণ করতে পারবো আমরা।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীর ফ্যাটের উপর নির্ভর করায় আরকিউ কমে 0.7-এর কাছাকাছি চলে আসে। ঠিক আছে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। চলো নেক্সট। এবার কি বলছে দেখো না, প্রোটিনের জৈবিক মূল্য, বায়োলজিক্যাল ভ্যালু অফ প্রোটিন। তো দেখো, শোষিত প্রোটিনের বা নাইট্রোজেনের যে শতাংশ দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণের জন্য দেহে মানে রক্ষিত হয় তাকে আমরা প্রোটিনের জৈবিক মূল্য বা বায়োলজিক্যাল ভ্যালু আমরা বলে থাকি। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ডেফিনেশন মানে ইকুয়েশন আকারে বলি তাহলে জিনিসটা তোমাদেরকে মনে থাকবে। তাহলে বায়োলজিক্যাল ভ্যালু সমান দেহে রক্ষিত নাইট্রোজেন বাই শোষিত নাইট্রোজেন। ঠিক আছে, কতটা পরিমাণ হচ্ছে কি আমরা স্টোর করছি বাই কতটা পরিমাণ আমরা শোষণ করছি, সেটাকে যদি আমরা মানে ডিভাইড করে নিই, তার সাথে যদি আমরা 100 মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেটাই হচ্ছে কি তোমার বায়োলজিক্যাল হচ্ছে কি তোমার ভ্যালু। এখানে দেখো বলেছে, দেখো যে জৈবিক মান, তো সেটা হচ্ছে কি তোমার নাইট্রোজেন ইনটেক। হ্যাঁ, যেটা মূলত হচ্ছে কি আমরা নাইট্রোজেন ইনটেক করার পর সেটা কতটা পরিমাণ নাইট্রোজেন আমরা ওখানে হচ্ছে কি অ্যাবজর্ব করছি বাই তোমার হচ্ছে কি ইনটু হচ্ছে কি তোমার 100, তাই না? যে নাইট্রোজেন ইনটেক বাই নাইট্রোজেন অ্যাবজর্পশন, তাই না? তো সেটা বাই হচ্ছে কি তোমার 100। এবার এটা হচ্ছে কি তোমার বিভিন্ন পাথরের মাধ্যমে যায়, বা এটা স্যার হচ্ছে এটা কি স্যার ওই যে রক্ষিত নাইট্রোজেন বলেছে, মানে কি যতটা নাইট্রোজেন আমরা কনজিউম করছি? একদম 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 এই তো এই নাইট্রোজেন ইনটেক। নাইট্রোজেন ইনটেক মানে যেটা আমরা মানে খাবারের মাধ্যমে বা দৈনন্দিন জীবনে আমরা যেটা গ্রহণ করছি, তাই না? আর যেটা হচ্ছে কি তোমার নাইট্রোজেন হচ্ছে শোষিত নাইট্রোজেন, মানে হচ্ছে কি তোমার যেটা পরিমাণ আমরা সেখান থেকে শরীর যেটাকে অ্যাবজর্ব করছে। ঠিক আছে, যতটা পরিমাণ অ্যাবজর্ব করছে, বুঝতে পারলে? তো সেটাকে আমরা কি বলবো, শোষিত নাইট্রোজেন। আচ্ছা, এবার দেখো এখানে একটা টেবিল করা আছে যে ডিমের ক্ষেত্রে দেখো জৈবিক মূল্য যদি আমরা দেখি তাহলে 100, দুধ হচ্ছে 90 থেকে 95, মাছ হচ্ছে কি তোমার 80 থেকে 85, মাংস 75 থেকে 80, সোয়াবিন হচ্ছে কি 74, চাল গম হচ্ছে 60 থেকে 65, ডাল এবং শস্য যেগুলো হচ্ছে 55 থেকে 60, তাই না? ডিমটা সবচেয়ে উৎকৃষ্ট, বুঝতে পারলে? এটাকে আমরা রেফারেন্স প্রোটিন বলি, তাই না? তো এই জন্য দেখবে আমাদের ডায়েটে ডিম হচ্ছে কি তোমার সপ্তাহে 2-3টা খাওয়া উচিত। ঠিক আছে, মানে ন্যূনতম আর কি, প্রতিদিন একটা খেতে পারলে তো ভালো, তাই না? চলো দেখো নেক্সট। এবারে পরিপূরক প্রোটিন প্রভাব, অর্থাৎ চালে লাইসিন কম কিন্তু ডাল জাতীয় ডাল তোমার হচ্ছে কি চালের ঘাটতি মেটায়, আবার ডালে মিথিওনিন কম যা চাল মেটায়। তাই ভাত এবং ডাল একসাথে খেলে প্রোটিনের মোট বায়োলজিক্যাল ভ্যালু অনেকটা বৃদ্ধি পায়, তাই না? তাই দেখবে যারা মানে দেখবে রেগুলার ভিত্তিতে যারা ভাত কনজিউম করে, দেখবে ডাল কিন্তু আমাদের বাঙালির পাতে কম্পালসারি, তাই তো? একটু হলেও ডাল কিন্তু খেতে হয়। আর যারা মানে জিম টিম করে তাদেরকে 3-4টে করেও ডিম খেতে বলে রেগুলার। হ্যাঁ, সে তো খায় তারা, ওরা আবার হচ্ছে যে কুসুম ছাড়া ডিম খায়, শুধু সাদা অংশটা খায়। হ্যাঁ, অতিরিক্ত। হ্যাঁ, দেখো যাই হোক, এটা এটা দেখো তাহলে পরিপূরক প্রোটিন প্রভাব কি বললাম, বুঝতে পেরেছো? যে লাইসিন হচ্ছে কি তোমার চালে কম থাকছে, সেটা আবার ডাল জাতীয় শস্যতে বেশি থাকছে। মিথিওনিন আবার হচ্ছে চালেও থাকছে বেশি কিন্তু ডালে কম থাকে। তো এই জন্য ডাল ভাত খাও, সুস্থ থাকবে শরীর। ঠিক আছে, এটাকে বায়োলজিক্যাল ভ্যালু অনেকটাকে বৃদ্ধি করে। চলো এবার হচ্ছে কি তোমার এইচডি। এইচডি হচ্ছে দেখো বলছে খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন, সংবহন, উপাদানের হচ্ছে মেটাবলিকের জন্য যে মৌল বিপাক হারের অতিরিক্ত যে তাপ বা শক্তি ব্যয় হয় তাকে আমরা খাদ্যের নির্দিষ্ট গতিশীল ভূমিকা বা থার্মিক এফেক্ট অফ ফুড বলে থাকি। ঠিক আছে, তো খাদ্যের ধরন অনুযায়ী এইচডি এর মানটা কিন্তু আমরা ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট। যেমন প্রোটিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি 20 থেকে 30%, তারপর কার্বোহাইড্রেট 5 থেকে 10, তারপর ফ্যাট, তারপর মিশ্র খাদ্য। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট মানে প্রোটিনের মানটাকে সবচেয়ে বেশি রাখবো এইচডি ভ্যালু, তাই না? যেটাকে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন আমরা বলে থাকি। এবার এই এইচডি হচ্ছে গুরুত্ব কি না, দৈহিক শক্তি নির্ধারণ করে। একজন মানুষের দৈহিক মোট শক্তির চাহিদা হিসেব করার সময় মূল শক্তির সাথে অতিরিক্ত 10% এইচডিএ যোগ করা আবশ্যক। আর ওজন নিয়ন্ত্রণ, প্রোটিনের এইচডিএ বেশি হয় উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য গ্রহণে দেহে তাপ উৎপাদনে বেশি শক্তি ব্যয় হয়, যা ওজন কমাতে সাহায্য করে। ঠিক আছে, চলো এবার হচ্ছে কি আমরা দেখব আমাদের কোশ্চেন অ্যান্সার। টোটাল হচ্ছে কি আমরা 20খানা কোশ্চেন রেখেছি, যেগুলো আমাদের থিওরির সাথে পুরো মানানসই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি। প্রত্যেকে কিন্তু রেসপন্স করবে, যা যা পড়ানো হলো এখান থেকেই মেনলি কোশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে অ্যাডাল্ট কনজামশন ইউনিট বা এসইউ সম্পর্কে নিচের কোনটি সত্য? অ্যাডাল্ট কনজামশন ইউনিট প্রত্যেকে বলবে কিন্তু। ঠিক আছে, যারা যারা ক্লাস করছো প্রত্যেকেই কিন্তু বলবে।
অ্যাডাল্ট কনজামশন ইউনিট বলতে আমরা নিচের যে 4টি অপশান রয়েছে তার মধ্যে কোনটা সত্য। দেখো, তো প্রথমে যে অপশানটা বলেছে যে পরিবারের শিশুদের শরীরের তোমার হচ্ছে কি শক্তির চাহিদাকে ভিত্তি করে রেফারেন্স স্কেল তৈরি করা, আইসিএমআর অনুযায়ী একজন উপবিষ্ট কম পরিশ্রমী শিশু পুরুষকে 1 এসইউ হিসাবে ধরা। একদম, তাহলে এটা অপশান বি এরটাই ঠিক আছে, এটাই তো আমরা পড়লাম, তাই না? চলো, কোয়াশিওকর রোগের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? কোয়াশিওকর সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটাই সঠিক? সবাই বলো, যারা যারা ক্লাস করছো প্রত্যেকে বলবে। একদম, তাহলে এখানে 2-এর এটা ম্যাক্সিমাম জন বলছে। একদম, রক্তে হচ্ছে কি তোমার অ্যালবুমিনের মাত্রা কমে যাওয়ার ফলে দেহে তোমার ইডিমা দেখা যায় কোয়াশিওকরের ক্ষেত্রে। একদম ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 3, সলিউবল ফাইবারের কাজ সম্পর্কিত কোন তথ্যটি সত্য? সলিউবল ফাইবার, দ্রবণীয় যে খাদ্যতন্তু, তার সম্বন্ধে কোনটা সত্য? ইয়েস, এখানে এ হবে না বাবা, বি হবে। ভালো করে দেখো, এটি ক্ষুদ্রান্ত্রে জেল তৈরি করে যা রক্তে গ্লুকোজ এবং কোলেস্টেরল শোষণের গতি ধীর করে দেয়। বুঝতে পারলে? তাহলে যারা যারা অপশান বি বলেছো, মানে অ্যাকচুয়ালি সলিউবল ফাইবার জলের সংস্পর্শে এসে পরিপাকতন্ত্রে একটি ঘন এবং হচ্ছে কি তোমার সান্দ্র জেল তৈরি করে। এই জেলের আবরণটি অন্ত্রে গ্লুকোজ এবং কোলেস্টেরল শোষণের গতিকে ধীর এবং হ্রাস করে, তাই না? যা রক্তে হচ্ছে শর্করার মাত্রা ঠিক রাখে এবং হৃদরোগের ঝুঁকিটা কমাতে সাহায্য করে। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4, ভিটামিন এর শারীরবৃত্তীয় ভূমিকা ও অভাবজনিত লক্ষণ কোনটি সত্য? ভিটামিন এর শারীরবৃত্তীয় ভূমিকা ও অভাবজনিত লক্ষণ কোনটি সত্য, তাই না? তাহলে বলো সবাই। একদম, তাহলে যারা যারা তোমরা এখানে বি বলেছো না, একদম সঠিক উত্তর। চোখের রড কোষে রডপসিন সংশ্লেষ সাহায্য করে এবং এর অভাবে জেরপ্থ্যালমিয়া হয়ে থাকে। চলো, এবার বলছে দেখো, ভিটামিন ডি এর মেটাবলিজম ও কাজ সম্পর্কে নিচের কোনটি সত্য? ঠিক আছে, ভিটামিন ডি। একদম, তাহলে যারা যারা অপশান এ বলেছো, এটি খাদ্যের ক্যালসিয়াম শোষণে সহায়তা করে এবং এর অভাবে শিশুদের রিকেট হয়। একদম ঠিক বলেছো। আচ্ছা, পেলেগ্রা রোগ সম্পর্কে নিচের কোনটি সত্য? তাই না? পেলেগ্রা সম্বন্ধে নিচের কোন হচ্ছে তোমার কোনটি সত্য? একদম, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন বি সঠিক। এই রোগের প্রধান 3টি লক্ষণ হলো ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া। একদম, হাইপার ভিটামিনোসিস ডি এর প্রভাবে কোনটি সঠিক? হাইপার ভিটামিনোসিস ডি, বেশি ডি যদি হয়ে যায় তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া হবে, তাই না? তাহলে অপশান বি, অর্থাৎ রক্তে অতিমাত্রায় ক্যালসিয়াম বৃদ্ধি পেয়ে যাবে, বৃক্কে পাথর তৈরি হবে, তাই না? চলো, কোশ্চেন নাম্বার 8, মানবদেহে আয়রন এর ভূমিকা সম্পর্কিত কোন উক্তিটি সত্য? আয়রনের হচ্ছে কি তোমার ভূমিকা। দেখো, আয়রন মানে হচ্ছে কি আমাদের রক্তাল্পতা রোধে, হিমোগ্লোবিন গঠনে, পেশিতে মায়োগ্লোবিন গঠনের উপাদান হিসাবে কাজ করবে, মানে অপশান বি হবে, তাই না? একদম একদম, যারা যারা অপশান বি বলেছো একদম সঠিক উত্তর বলেছো। চলো, কোশ্চেন নাম্বার 9 বলেছে দেখো, যে সোডিয়াম এবং পটাশিয়াম খনিজের ভূমিকা সংক্রান্ত হচ্ছে কি কোনটি সঠিক? সোডিয়াম এবং পটাশিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম।
এটা ভাবার বিষয় নেই কিছু, কারণ ওটা অপশন বি আছে, সোডিয়াম অন্তঃকোষীয় স্তরলের অসমোটিক চাপ, পটাশিয়াম কোষের রেস্টিং মেমব্রেন ভিভো বজায় রাখে, তাই না, অপশন বি। আচ্ছা, এখানে কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোশ্চেন সব ঠিক লাগছে তো তোমাদের? বলছি এখানে অপশন সিটাও তো মানে কিছুটা ঠিকঠাকই হচ্ছে না। পটাশিয়ামের অভাব হলে রক্ততঞ্চন প্রক্রিয়া তো বন্ধ হয়ে যায়। না, এখানে যেহেতু আমাদেরকে সোডিয়াম পটাশিয়াম একসাথে বলতে হবে না, তাই না, পটাশিয়াম সোডিয়াম দুটো একসঙ্গে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমরা অপশন বি এটাই যাও, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার বলছে দেখো, মৌলবিভাগ হার বা বিএমআর পরিমাপের শর্তাবলী সম্পর্কে কোনটি সত্য? বিএমআর, তাহলে মৌলবিভাগের হার বা বিএমআর সম্বন্ধে যদি আমরা দেখি, তাহলে কোনটা সত্য বলেছে, তাই না। 10 মিনিটের বিএমআর মাপা হয় না, তাই না, দেহের তাপমাত্রা সর্বনিম্ন থাকলে হবে না, তাহলে অপশান বি এরটাই করো। খাদ্য গ্রহণের 12 থেকে 14 ঘন্টার পর সম্পূর্ণ মানসিক এবং শারীরিক বিশ্রাম অবস্থায় বিএমআর মাপা হয়। আচ্ছা, বিএমআর কে প্রভাবিত করার কারণ সম্পর্কিত কোন তথ্যটি সত্য? বিএমআর কে প্রভাবিত করার কারণ সম্পর্কিত কোন তথ্যটি সত্য? আমরা তো একটু আগেই বললাম, তাই না, 1 ডিগ্রি বাড়লে 13% হচ্ছে বিএমআর বৃদ্ধি পেয়ে যাবে। চলো দেখো নেক্সট। এবারে বলেছে দেখো, যে রেসপিরেটরি শর্করা রেসপিরেটরি কোশ্চেন 1 হওয়ার কারণ কোনটি? তাহলে এখানে তোমরা জানো শর্করা জারণে গৃহীত অক্সিজেনের আয়তন বাই উৎপন্ন CO2 আয়তন সমান হয় 6O2 বাই 6CO2, তাই না। তো দুটোই হচ্ছে কি সমান হওয়ার কারণে আমরা আর কিউ মানটা কত পাই? 1 পাবো। দেখো এবার বলছে দেখো, তোমার স্নেহ পদার্থ বা ফ্যাটের আর কিউ সম্পর্কিত কোনটি সঠিক, তাই না, কি হয় গো? একদম, তাহলে এটা হচ্ছে ফ্যাট অণুতে অক্সিজেনের অনুপাত কম থাকায় এটি সম্পূর্ণ জারণ করতে বেশি পরিমাণ O2 প্রয়োজন হয়, যার কারণে আর কিউ মানটা 0.7। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস রোগীর আর কিউ তোমার হচ্ছে কি 0.7-এর কাছাকাছি পৌঁছায়। দেখো তাহলে কি হবে এটা? অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস রোগীর হচ্ছে কি তোমার আরকিউ সম্পর্কে কোনটা সত্য? দেখো তো এখানে মূলত হচ্ছে কি তোমার অপশান এ যারা বলেছো একদম ঠিক বলেছো। এটা বিষয়টা বলছে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে রোগীর হচ্ছে ইনসুলিনের অভাব বা কার্যকারিতা নষ্ট হয়, তাই তো, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট ব্যবহার করতে পারে না, ফলে সেখানে হচ্ছে কি আমরা যেহেতু করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ ব্যবহার করতে না পারায় ফ্যাট বা চর্বি ভাঙতে শুরু করে, ফ্যাটে জারণ ঘটে, তাহলে সেক্ষেত্রে আর কিউ কমে যাওয়ার তোমার হচ্ছে কি কারণ হচ্ছে কার্বোহাইড্রেট আর কিউ মান সবসময় 1 হয়, কিন্তু ফ্যাটের অনুপাতে অক্সিজেনের অনুপাত কম থাকায় সেখানে আমরা স্যার বলছি রেসপিরেটরি কোশ্চেনটা স্যার ওই অ্যাকচুয়ালি CO2/O2 হয় না স্যার? মানে বর্জিত হচ্ছে কি তোমার CO2 বাই গৃহীত O2, হ্যাঁ, বর্জিত CO2 বাই গৃহীত O2। ওটা O2/CO2 দেখালেন, ওই জন্য বললাম আর কি, একই হবে। দেখো এবার দেখো নেক্সট। এবার হচ্ছে ডিমের প্রোটিনকে রেফারেন্স প্রোটিন হিসাবে ধরা হয় কেন? ডিমের প্রোটিনকে রেফারেন্স প্রোটিন হিসাবে ধরা হয় কেন? একদম, তাহলে এটা অপশন বি হবে। এতে সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সঠিক অনুপাতে এর বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছে 100। চলো, ডাল এবং চাল একসাথে খাওয়ার সুবিধা কোনটি সত্য? ওই যে বললাম মিথিওনিন এবং লাইসিনের গল্পটা, অপশন এ, চালের মিথিওনিনের ঘাটতি ডাল পূরণ করে, ডালের লাইসিনের ঘাটতি চাল পূরণ করে, তাই না, তাহলে এই জন্য হচ্ছে কি আমরা এটা মিউচুয়াল সাপ্লিমেন্টেশন হিসাবে ব্যবহার করি। চলো, খাদ্যের নির্দিষ্ট গতিশীল ভূমিকা সম্পর্কে কোনটি সত্য? খাদ্যের নির্দিষ্ট গতিশীল ভূমিকা সম্পর্কে কোনটি সত্য? এসডিএ, তাহলে এসডিএ বলেছে খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসনের পর মেটাবলিজম বৃদ্ধির জন্য যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাই হচ্ছে এসডিএ। স্যাচুরেটেড ফ্যাটের এসডিএ সবচেয়ে বেশি না।
আবার বিশুদ্ধ শর্করা এসডিও চেয়ে অনেক বেশি, তাহলে এটা এরটাই করো। চলো নেক্সট। এবার বলছে প্রোটিনের স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন সবচেয়ে বেশি হওয়ার কারণ কোনটি? প্রোটিনের এইচডি এর মানটা সবচেয়ে বেশি হওয়ার কারণ কি? তাহলে কি হবে গো? তাহলে এটা তোমরা বুঝতেই পারছো, অপশন বি হবে, তাই না? অ্যামাইনো অ্যাসিডের ডিএমিনেশন, ইউরিয়া সংশ্লেষ এবং প্রোটিন পরিপাকে প্রচুর এটিপি শক্তি বা শক্তি ব্যয় হয়। আচ্ছা, ভিটামিন বি12 এর ঘাটতি সম্পর্কে কোনটি সত্য, তাই না? ভিটামিন বি12, তাহলে এটা হচ্ছে কি তোমার বুঝতেই পেরে গেছো যে ভিটামিন বি12 মানে হচ্ছে অপশন বি, পাকস্থলী ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাহায্যে এটি শোষিত হয় এবং এর অভাবে পার্নিসিয়াস এনিমিয়া দেখা যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 20, ম্যারাসমাস রোগে আক্রান্ত শিশুর প্রধান শারীরিক চিহ্ন কোনটি? একদম, তাহলে প্রোটিন এবং ক্যালোরি উভয়ই তীব্রভাবে পেশি এবং চামড়া, এরা কিন্তু হচ্ছে কি তোমার কিছুই থাকে না, শুধু হাড় থাকে, তাই না? কঙ্কাল সার শরীর হবে, তাই না? একদম, তাহলে অপশন বি যারা যারা বলেছো একদম ঠিক আছে। ওকে, আপাতত হচ্ছে কি আমরা এখান থেকে 20খানা কোশ্চেন করলাম এবং তোমাদেরকে বলবো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 20টা কোশ্চেন থাকে আর এখানে ম্যাক্সিমামটা আমাদেরকে পড়ে মনে রাখতে হয়। ঠিক আছে, অনেক ইনফরমেশান, তো ওতে হচ্ছে কি সবাই ভালো করে এই পার্টটা পড়বে। ঠিক আছে, মানে আমরা আগের দিন হচ্ছে কি তোমার 9 পেজ পর্যন্ত পড়েছিলাম, আজকে 10 থেকে 21 পেজ যেটা আজকে বলা হলো, এই পার্টটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো, রবিবার তো তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে, তোমরা জানো। ঠিক আছে, কোশ্চেন এখান থেকে থাকবে, আরও আমি ইনডেপথ কোশ্চেন দেবো যেভাবে প্রত্যেকটা টেস্টে দেওয়া হয়, ওতে হচ্ছে কি তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, ওকে।